দেখেন বাংলাদেশ ব্যাংকের এডি হলে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে। যেমন আপনি প্রতি কর্মদিবসে প্রায় 400 টাকা করে গড়ে 8,000 টাকা পাবেন, ন্যূনতম 8,000 টাকা। কারণ আপনি যদি 20 কর্মদিবস যদি হয়, কারণ শুক্রবার শনিবার কিন্তু বন্ধ, তো 20 কর্মদিবস হলে অনায়াসে আপনি লাঞ্চ ভাতা পাবেন কি 8,000 টাকা অতিরিক্ত পাচ্ছেন আপনার বেসিকের পাশাপাশি। এছাড়াও আপনাদের বেসিকের বার্ষিক ইনসেন্টিভ যেটা আছে, বেসিক আপনার যে বেসিক বেতন থাকবে তার 3 থেকে 4 গুণ বা সেটা সর্বোচ্চ 5 গুণও হতে পারে, যেহেতু বাংলাদেশ ব্যাংকের ব্যাপার। তো বাংলাদেশ ব্যাংক চাইলে কিন্তু আরও একটু বাড়িয়েও কিন্তু দিতে পারে, তাই না? এরপর দেখা যাক, আবার যদি আমরা 3 গুণ যদি হিসাব করি, তো এখানে একটা অ্যাভারেজ একটা হিসাব দেওয়া আছে প্রায় 69-70 হাজার টাকা, একটা কি আলাদা বা এর থেকে বেশিও হতে পারে। কারণ বাংলাদেশ ব্যাংকের সিস্টেমটা হচ্ছে কি, মানে সবসময় আপডেটেড হয়, নানা ধরনের সুযোগ সুবিধা সেখানে দেখা যায় সাধারণত। এছাড়াও আপনার দেখা যায় এই যে এই বিষয়টা, পাশাপাশি দেখা যায় আপনি জিপিএফ সুবিধা পাবেন। মানে জিপিএফ 1 বছর পর থেকে আপনার 5 থেকে 25% পর্যন্ত কাটতে পারে। এটা হচ্ছে আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন যে আমি 5% কাটাবো, মানে আপনার যে মূল বেতন থেকে আপনি কি করবেন, যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন তখন আপনি এখানে যে সুযোগ সুবিধা পাবেন, এই জন্য আপনি কি করতে পারেন 5% থেকে শুরু করে 25% পর্যন্ত আপনার বেসিক যে মূল বেতন আছে, এই মূল বেতন থেকে আপনি কি করতে পারেন, কেটে রাখতে পারেন বা কাটিয়ে নিতে পারেন। আপনি যত বেশি টাকাটা আপনার বেতন থেকে কাটিয়ে রাখবেন, তত হচ্ছে রিটায়ারমেন্টের পর তত বেশি আপনার কি আসবে, অতিরিক্ত যে আপনি যে রিটায়ারমেন্টের পর যে আপনি টাকা পয়সা পাবেন, অত বেশি পরিমাণ টাকা পয়সা পাবেন। তো সাধারণত 5 থেকে 25 পর্যন্ত আপনি কাটাতে পারবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি কাটাইতে পারবেন। এছাড়াও আপনি যখন বাংলাদেশ ব্যাংকের এডি হয়ে যাবেন, মোটামুটি অল্প কিছুদিন চাকরি করার পরেই 3-4 বছর বা 5 বছর চাকরি করার মধ্যে আপনি হাউস লোন যেটা আর কি আছে, তাই না, স্টাফ হাউস বিল্ডিং লোন যেটা আছে, এটা আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ, স্টাফ যে হাউস লোন বিল্ডিং আছে বা স্টাফ হাউস বিল্ডিং লোন যেটা আছে, এই লোনটা যদি আপনি গ্রহণ করেন, তো দেখা যায় আপনি প্রত্যেক মাসে যে আপনি বেতনটা পাচ্ছেন, সেই বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনার কেটে কেটে রেখে দিবে। তার মানে আপনার চাকরি জীবনে আপনার একটা বাড়িও হয়ে গেল, পাশাপাশি আপনার ঋণও পরিশোধ হয়ে গেল। তো এই যে সুবিধাটা, এই সুবিধাটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না, একমাত্র ব্যাংকিং সেক্টরেই কিন্তু পাবেন। আচ্ছা, এখন এই যে এত যে সুযোগ সুবিধাগুলো যে আপনি যে পাবেন, এই যে বাংলাদেশ ব্যাংকের এডি যে হয়ে যাবেন, হয়ে যাওয়ার পরে যে আপনি যে এত ধরনের যে সুযোগ সুবিধাগুলো যে পাচ্ছেন, এই সুযোগ সুবিধাগুলোর জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই পরিশ্রম করতে হবে। কিন্তু এই স্বল্প সময়ে, অর্থাৎ আমাদের ধারণা আছে আগামী 2-3 মাস, মানে আগামী 3 থেকে 4 মাসের ভিতরে আপনাদের আশা করা যায় পরীক্ষাটা হয়ে যাবে, হয়তো আরও দেরিও হতে পারে। যদি হয়ে যায় তাহলে আপনাদের প্রস্তুতি নেওয়াটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে। এখন প্রস্তুতিটা কেন কঠিন হয়ে যাবে দেখেন, সে বিষয়টা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি হতে গেলে সবথেকে বড় বাধা হচ্ছে ইংরেজি এবং গণিতে বিশেষ দক্ষতা থাকা। অর্থাৎ আমাদের অধিকাংশ চাকরি প্রত্যাশীর ভিতরে একটা বিষয় দেখা যায়, ইংরেজি এবং গণিত, এই দুইটা বিষয় তাদের কি থাকে, একটা দুর্বলতা কিন্তু থাকে। এই যে বিশেষ দুর্বলতাগুলো আছে, এই দুর্বলতাগুলো থাকার কারণে দেখা যায় অনেকের হয়তো চাকরি হবে না। তো এই জন্য প্রস্তুতিটা একটু কঠিন হতে পারে। এবার দেখেন, ইংরেজিতে ফোকাস রাইটিং আছে, আর্গুমেন্ট রাইটিং আছে, সামারি রাইটিং আছে, হ্যাঁ, তারপর যে প্রিসাইজ রাইটিং আছে, ট্রান্সলেশন আছে, রিটেন ম্যাথ আছে। হ্যাঁ, রিটেন ম্যাথ এখন বাংলায় হতে পারে, ইংলিশেও হতে পারে। এরপর দেখেন, এছাড়াও দেখা যায় এই একটা বিষয়, তার মানে এখানে দেখা যাচ্ছে যে আপনাদের যদি 200 নম্বরে যদি রিটেন হয়, তার মধ্যে দেখবেন যে ইংলিশের উপরে আছে 100 থেকে 120। তার মানে দেখেন, এই ইংরেজিতে আপনাদের যাদের দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ফ্যাক্ট। এখন কথা হচ্ছে যে যদি দুর্বলতা থেকেই থাকে, তাহলে আগামী 3 থেকে 4 মাস পড়াশোনা করে কি সেই দুর্বলতা কাটানো সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আপনি নিয়মিত পড়াশোনা করেন এবং নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী যদি পড়াশোনা করেন, এবং যে বাংলাদেশ ব্যাংকের যারা এডি এবং ডিডি আছেন তাদের তত্ত্বাবধানে যদি আপনি যদি পড়াশোনা করেন এবং 24 ঘন্টা মেন্টরিং সার্ভিসের ভিতরে যদি থাকেন, তাহলে অবশ্যই কিন্তু সম্ভব, অবশ্যই সম্ভব। এরপর দেখেন, শুধু তাই না, যে বাংলাদেশ ব্যাংকের যারা এডি এবং ডিডি যে সমস্ত স্যারেরা আপনাদের ক্লাসে যুক্ত থাকবেন, তাদের যে ব্যক্তিগত যে হ্যান্ড নোটগুলো আছে, সেই হ্যান্ড নোটগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করবে। পাশাপাশি আরও যদি কোনো হ্যান্ড নোটের দরকার হয়, সেই হ্যান্ড নোটগুলোও কিন্তু আপনাদেরকে প্রদান করবে, ঠিক আছে? এবং তারা সেই হ্যান্ড নোটগুলো আপনাদেরকে দিয়ে দিবে। এরপর যদি আমরা দেখি, প্রিলি রেজাল্টের পরপরই কিন্তু লিখিত পরীক্ষা, এই একটা প্রতিবন্ধকতা, যার কারণে আপনি দেখা যায় প্রিলির পরে যে আপনি যে রিটেনের যে একটা প্রস্তুতি নেবেন, এই প্রস্তুতিটা নেওয়ার কিন্তু আপনি সুযোগ থাকবে না। তার মানে আগেই কিন্তু আপনাকে প্রস্তুতিটা নিতে হবে। এছাড়া আর একটা বিষয় হচ্ছে যে প্রতিযোগীর সংখ্যা কিন্তু বেশি হয়, +- 1 লাখ হতে পারে। যেহেতু বাংলাদেশ ব্যাংকের এডি, এটা +- 1 লাখ হতে পারে। যদিও 108টা পদ, কিন্তু অনেকেরই তো টার্গেট থাকে এবং এটা একটা লোভনীয় চাকরি। এটা 1 লাখের কম হতে পারে, 20,000ও হতে পারে, তাই না, 10,000ও হতে পারে আবেদনকারী। আমি মানে এটা একটা জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম। আবার কি হতে পারে, 2 লাখও ছাড়াইতে পারে, বলা যায় না। এরপর দেখেন, এবং ফিক্সড কোনো সিলেবাস নেই। আর একটা মজার বিষয় হচ্ছে ব্যাংকের কোনো ফিক্সড সিলেবাস নেই। সিলেবাস বলতে কি বুঝো, ওই ধরনের কোনো সিলেবাস নাই যে এই টপিকগুলো থেকে আপনাদের কি আসবে, এই টপিকগুলো থেকে দেখা যাচ্ছে কি মানে প্রিলিতে প্রশ্ন আসতে পারে, এমনিতে একটা বাধা ধরা টপিক আছে, কিন্তু নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। এবং কোন মানে ইংরেজি যে আপনি যে কি করবেন, ফোকাস রাইটিং করবেন, নির্দিষ্ট কোন টপিকের উপর ফোকাস রাইটিং করবেন, এটারও কোনো সিলেবাস দেওয়া নেই।
তাহলে ফোকাস রাইটিং আপনার যে কোনো বিষয়ের উপর হতে পারে। একটা দেশ মানে আমাদের বাংলাদেশে যে কোনো প্রেক্ষাপট বর্তমান যে সময় উপযোগী যে বিষয়গুলো আছে এখানে যে কোনো একটা বিষয়ের উপর হতে পারে, বা বিগত দিনের কোনো বিষয় নিয়েও আপনাদের এই রিটেনটা হতে পারে। তো এই জন্য ফিক্সড কোনো সিলেবাস নাই, এই একটা সমস্যা। তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রস্তুতিটা কেন কঠিন। এক নম্বর হচ্ছে ইংরেজি গণিতে দুর্বলতা থাকার কারণে, আর ইংরেজির যে বিষয়গুলো আছে ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, সামারি রাইটিং, প্রিসাইজ রাইটিং, হ্যাঁ, তারপর ট্রান্সলেশন। এরপর দেখা যাচ্ছে কি যে ইংলিশ ভার্সনে যদি ম্যাথ আসে তো ইংরেজিতে দুর্বলতা থাকার কারণে দেখা যায় এই ম্যাথগুলো সলভ করতে হয়তো সমস্যা হতে পারে, এই বিষয়গুলো। এছাড়াও দেখেন প্রিলি রেজাল্টের পরপরই কি লিখিত পরীক্ষা হয়ে যায়। আর প্রতিযোগীর সংখ্যা কি, প্রতিযোগিতা অনেক বেশি, অনেক বেশি, মানে মানে আসনের তুলনায় অনেক বেশি হবে, হয়তো 1 লাখ বা আরও বেশি হতে পারে। আর কোনো ফিক্সড কোনো সিলেবাস নেই। তাহলে এই প্রতিবন্ধকতাগুলোর কারণে দেখা যায় অনেকের প্রস্তুতি নিতে হয়তো বা একটু সমস্যা হয়ে যেতে পারে। এখন হচ্ছে লিখিত পরীক্ষার বেশ কিছু জটিলতা আছে। এখন আমি এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠানোর পরেও লিখিত পরীক্ষা বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। সেগুলো কি কি আমরা দেখব। সেটা হচ্ছে 200 নম্বরের পরীক্ষা যেহেতু হবে, সময় থাকে 2 ঘন্টা। একটা বিষয় ভেবে দেখেন যে আমরা সাধারণত 100 নম্বরের পরীক্ষার সময় দিই 3 ঘন্টা, আর সেখানে 200 নম্বরের পরীক্ষার সময় হচ্ছে মাত্র 2 ঘন্টা। এর উপর আবার 100 থেকে 120 নম্বরই থাকবে ইংলিশ ভার্সনে, মানে ইংলিশ ভার্সনে আপনাকে লিখতে হবে, অর্থাৎ ইংরেজি লিখতে হবে বা ইংলিশ রিলেটেড বিষয়গুলো আপনার থাকবে 100 থেকে 120 নম্বর। তো যার কারণে আপনার এই 2 ঘন্টার ভিতরে 100 থেকে 120 নম্বর ইংরেজি লেখাটা অনেকটা কঠিন হয়ে যাবে। এরপর হচ্ছে হাতে সময় থাকে কম, হাতে যেহেতু সময় থাকে কম, এই একটা বিষয়। আপনাকে 200 নম্বর পরীক্ষা দিতে হবে মাত্র 2 ঘন্টায়, হাতে কি থাকবে, সময় কি থাকবে, একদমই কম থাকবে, এই একটা বিষয় আর কি। এছাড়াও দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে কি ইংরেজির দুর্বলতা থাকে। ইংরেজির দুর্বলতা সবাই আমাদের কম বেশি আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষ যারা আমরা আছি, আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা ভাষা, ইংরেজির প্রতি আমাদের কি থাকে, বেশ কিছু দুর্বলতার কাজ করে আর কি, ইংরেজির মধ্যে আছে, এই একটা বিষয়। আচ্ছা, এছাড়াও দেখেন ফিক্সড কোনো 5 নম্বর নেই, এই একটা বড় প্রতিবন্ধকতা। অন্যান্য চাকরির পরীক্ষায় আপনি যে কোনো চাকরি পরীক্ষা বলেন, আপনি বিসিএস বলেন অথবা আপনি যেটা বলেন, হ্যাঁ ঠিক আছে, এবার দেখেন বিসিএস বলেন বা অন্য যেগুলো আছে, আপনি যদি প্রাইমারি বলেন, এনটিআরসি বলেন, অন্যান্য চাকরি পরীক্ষা দেয় 11 থেকে 20 গ্রেড বলেন, অথবা পিএসসি নন ক্যাডার চাকরি পরীক্ষা বলেন, ওখানে কিন্তু উল্লেখ করা থাকে যে একটা ফিক্সড নাম্বার থাকে, যে এত নম্বর 5 নম্বর বা এত পাইলে একটা কি চাকরিটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে কোনো ফিক্সড কোনো 5 নম্বর নাই। তার মানে 200 ভিতর রিটেন হলে আপনার 50-50এও চাকরি হতে দেখা যাচ্ছে প্রশ্ন এত বেশি কঠিন হয়ে গেছে, এত বেশি কঠিন হয়ে গেছে, ঠিক আছে, যে 200 ভিতর 70-80 পাওয়াটাই টাফ হয়ে গেছে। তাই 70-80তেও চাকরি হতে পারে, আবার 200-র ভিতরে দেখা যাচ্ছে কি 120-এও চাকরি হতে পারে, এরকম একটা হতে পারে। তো এই জন্য এখানে ফিক্সড কোনো 5 নম্বর না থাকার কারণে এই চাকরি পাওয়াটা কিন্তু একটু জটিল হতে পারে। এখন এটাকে আমি সহজ করবো কিভাবে, এটাকে সহজ করার জন্য বেশ কিছু কৌশল আছে, সেই কৌশলগুলোই মূলত আজকে বলে দিব, এবং কোন কোন বই পড়তে হবে, এছাড়াও কিভাবে আপনি প্রিপারেশন নেবেন এবং কিভাবে এখন থেকে শুরু করবেন, সেই গাইডলাইনটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে এখানে পরীক্ষা পদ্ধতি, এই পরীক্ষাটা যে কেউ নিতে পারে, আইবিএ ফ্যাকাল্টি নিতে পারে, বিআইবিএম সাধারণত নিবে না, দিতেও পারে বলা যায় না, এফবিএস নিতে পারে, অথবা যে কোনো একটা প্রতিষ্ঠানও নিতে পারে, যে কোনো প্রতিষ্ঠানও এখান থেকে পরীক্ষা নিতে পারে, যে কোনো প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক দিতে পারে। তো এখানে সাধারণত প্রিলি থাকে 100, লিখিত 200 এবং ভাইবা থাকে 20 থেকে 25 থেকে 50 নম্বরে একটা কি হতে পারে, ভাইবা হতে পারে, 25 থেকে 50 নম্বরে ভাইবা সাধারণত হতে পারে। তাহলে এখানে দেখেন প্রিলি হবে 100, তাই না, এবার এখানে দেখেন লিখিত হচ্ছে 200 এবং ভাইবা 25 নম্বরে থাকতে পারে এবং সর্বোচ্চ 50 নম্বর পর্যন্ত হতে পারে। এই হচ্ছে এখানকার পরীক্ষার কি সিস্টেম। এখন যে বিষয়টা আমরা দেখব, মার্কস ডিস্ট্রিবিউশন, নম্বরগুলো কি হারে থাকে, এটা আমাদের একটু জানা দরকার। সাধারণত পরীক্ষার যে মার্কস যে ডিস্ট্রিবিউশন বিগত সালে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে মূলত দেখেন যে বাংলা সাধারণত 25 থাকে, এটা কম হতে পারে, সাধারণত 20 থেকে 25 এরকম হতে পারে। ইংলিশেও এরকম 20 থেকে 25, গণিতেও দেখা যায় 20 নম্বর থাকে, 20 থেকে 25 হতে পারে। এবার জিকেতেও দেখা যায় 20 থাকতে পারে সাধারণত, এবং আইসিটিতে অবশ্যই 10 থাকবে। তার মানে এই যে বাংলা, ইংলিশ এবং ম্যাথ এইখানে একটু কম বেশি হতে পারে, দেখা যাচ্ছে বাংলায় 20টা প্রশ্ন দিল, ইংলিশে 20টা প্রশ্ন দিল, আর ম্যাথে দিল 30টা, এরকমও কিন্তু হতে পারে, এরকমও হইতে পারে, ঠিক আছে। এবার দেখা যাক, তো এই হচ্ছে আপনাদের কি নম্বর বন্টন, এই হলো আপনাদের মূলত নম্বর বন্টন। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে সম্প্রতি যে ব্যাংকার যারা পরীক্ষাগুলো যে নিচ্ছে, সম্প্রতি কারা কারা পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ ব্যাংকের, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যে পরীক্ষাগুলো নিচ্ছে সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান নিচ্ছে, বিশেষ করে দেখা যায় আইবিএ নিচ্ছে, বিআইবিএম নিচ্ছে, এছাড়াও দেখা যায় এফভিএস যেটা আছে, হ্যাঁ তারা নিচ্ছে। এছাড়াও দেখেন যে ফাইন অফ আর্টস, মানে যেটা হচ্ছে কি ফ্যাকাল্টি অফ আর্টস যেটা আছে ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ তারাও কিন্তু নিচ্ছে।
তো যে কোনো প্রতিষ্ঠান সাধারণত এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাগুলো নিয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এই পরীক্ষাগুলো সাধারণত বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাগুলো সাধারণত এই প্রতিষ্ঠানগুলো নিয়ে থাকে। তো এই সকল প্রতিষ্ঠানের যে কোনো একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এবার দেখেন এরকম একটা প্রতিষ্ঠান দেখা যায় কি, মানে এই ধরনের যে কোনো একটা প্রতিষ্ঠান আপনাদের বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষাটা নিতে পারে। এখন খেয়াল করে দেখেন, এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন যে বিষয়গুলো আমরা দেখব সেটি হচ্ছে যে ব্যাংকের পরীক্ষা যেভাবে প্রস্তুতি নেবেন, এই যে বাংলাদেশ ব্যাংকের যে এডি যে পরীক্ষাটা যে আছে, এটা আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব, বা কিভাবে প্রস্তুতি নিলে আপনার চাকরি পাওয়াটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। প্রথমে যেটা হচ্ছে, সবসময় মনে রাখবেন, বাংলাদেশ ব্যাংকের এডি চাকরি পরীক্ষা নিতে গেলে বা প্রস্তুতি নিতে গেলে আপনাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে প্রাথমিক বাছাই পরীক্ষা উত্তীর্ণ হতে গেলে, কারণ আপনাদের প্রধান বাধাই হচ্ছে কি ওই প্রিলিতে ভালো করা। তো এর জন্য আপনাদের যেটা থাকতে হবে কি, সময় জ্ঞান থাকতে হবে। দেখেন আপনাদের যেহেতু প্রশ্নগুলো ইংলিশ ভার্সনে হতে পারে, আবার বাংলা ভার্সনে হতে পারে। যদি ইংলিশ ভার্সনে যদি হয়ে থাকে তাহলে দেখেন এখানে 100টা প্রশ্ন থাকবে, সময় থাকবে 60 মিনিট, তাই কি না? 100টা প্রশ্নের জন্য সময় থাকবে 60 মিনিট, তার মানে আপনি 36 সেকেন্ড করে সময় পাবেন। এই 36 সেকেন্ডের মধ্যে বাংলা ছাড়া বাকি প্রশ্নগুলো যদি ইংলিশ ভার্সনে হয় সেটাকে আপনাকে বুঝতে হবে, ভালো করে সেটাকে বুঝে তারপর উত্তর করতে হবে। এবং ম্যাথের সংখ্যা যদি একটু বেশি আসে, এমনও তো আবার 40টা ম্যাথও দিতে পারে, এমনও তো হতে পারে 50টা ম্যাথও তো দিতে পারে, বলা যায় না। তো সাধারণত 25 থেকে 30টা ম্যাথ থাকবে। তো এরকম যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে, এই 36 সেকেন্ডের মধ্যে সেই প্রশ্নটা সমাধান করতে হবে। এই জন্য সবথেকে বড় বিষয় যে সেটা হচ্ছে সময় জ্ঞান থাকা। এখন থেকে সেই সময় জ্ঞানটাকে কি করতে হবে, চালিয়ে নিতে হবে, বা এখন থেকে সেই সময় জ্ঞানটাকে ঝালিয়ে নিতে হবে। তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, খেয়াল করে দেখেন বাংলাদেশ ব্যাংকের এডি হতে গেলে আপনাদের যে আইকিউ যেটা আছে বলা হয় যে আইকিউ লেভেল, এটা খুব ভালো পরিমাণে থাকতে হবে। এখন তাৎক্ষণিক বুদ্ধিমত্তাটা কি, এটাকে বাড়াবেন কিভাবে? তাৎক্ষণিক বুদ্ধিমত্তা হচ্ছে আপনার প্রস্তুতির সময় থেকে আপনাকে এটা কি করতে হবে, আয়ত্ত নিতে হবে। যখন আপনি চাকরির জন্য প্রস্তুতি নেবেন বা পড়াশোনা করবেন, তখন প্রত্যেকটা টপিককে কিভাবে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা দিয়ে সলভ করা যায় সেই চেষ্টাটুকু কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে, সবসময় এটা কি অনুসরণ করতে হবে, ঠিক আছে। এরপর যদি বলি, আচ্ছা ইউটিউবে জিজ্ঞেস করেছেন মোহাম্মদ জাহিদ হাসান, জি ভাই বলেছেন যে ক্লাস নেবেন কোন কোন স্যার? আপনাদের এই ব্যাচে ক্লাস নেবেন সবাই বাংলাদেশ ব্যাংকের এডি এবং ডিডি, বাংলাদেশ ব্যাংকের এডি এবং ডিডি স্যারেরা ক্লাস নেবেন। এছাড়াও বিদ্যাবাড়ির যে সমস্ত দীর্ঘ 25 থেকে 30 বছরের যারা দীর্ঘদিনের যে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে যাদের ব্যাংকের, তারা তো আছেনই। পাশাপাশি আপনাদের 24/7 মানে সপ্তাহে 7 দিনের 24 ঘন্টায় আপনাদেরকে মেন্টরিং সুবিধা দেওয়া হবে, যাতে করে আপনি বাসায় থেকেও, অর্থাৎ বাসায় যখন আপনি পড়াশোনা করবেন তখনও যদি কোনো টপিক বুঝতে যদি আপনার সমস্যা হয়, সেই টপিকগুলো এই মেন্টরদের কাছ থেকে আপনি কি নিতে পারবেন। বুঝতে পেরেছেন? এরপর দেখেন, এছাড়াও যেটা হচ্ছে সার্বক্ষণিক মনোযোগ এবং মনোবল খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে সার্বক্ষণিক মনোযোগ ধরে রাখতে হবে, ঠিক আছে, সার্বক্ষণিক মনোযোগ ধরে রাখতে হবে। এবং শুধু তাই না, আপনাকে মনোবলটাও খুবই গুরুত্বপূর্ণ, মনোবলটা আপনাকে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মনোবলটা আপনাকে ধরে রাখতে হবে। এরপর খেয়াল করে দেখেন, এছাড়া ভুল উত্তর, খেয়াল করে দেখেন যেহেতু এখানে ভুল উত্তরের জন্য নম্বর কাটার একটা সিস্টেম আছে, এইটা বিষয়ে একটা বাড়তি সতর্কতা থাকতে হবে। আমরা সবসময় কি করি, খুব ভালো একটা পড়াশোনা করি, ভালো একটা প্রিপারেশন নিয়ে যাই, কিন্তু নেগেটিভ মার্ক যে আছে এই নেগেটিভ মার্ক নিয়ে আমরা প্র্যাকটিসই করি না। আমরা যে বাসায় যখন অনুশীলন করব তখন যে নেগেটিভ মার্কিং যে আছে এটা নিয়ে যে আমরা একটা অনুশীলন করব, এই কাজগুলো আমরা করি না, যার কারণে অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও পরীক্ষার হলে গিয়ে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। আর একটা হচ্ছে নেগেটিভ মার্ক খুব বেশি উঠে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে আমি বাসায় কি করিনি, অনুশীলন করি নাই, টেস্ট ম্যাচ খেলি নেই। এই জন্য অবশ্যই জানা দরকার যে যেহেতু ব্যাংকের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, হ্যাঁ, এরপর যে বিজ্ঞান, প্রযুক্তি এবং কম্পিউটার অংশ থেকে যেহেতু প্রশ্ন থাকে, সব মিলিয়ে 100 প্রশ্ন থাকে, যার কারণে উত্তর করতে গেলে খুবই সাবধানতার সাথে টাইম ম্যানেজমেন্ট করে এখন থেকেই, এবং নিজের যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলোকে খুঁজে খুঁজে বের করে প্রস্তুতি নিতে হবে। যদি এইভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে বাংলাদেশ ব্যাংকের চাকরিটা অবশ্যই আপনার জন্য কি হয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখেন, ব্যাংকের চাকরি পরীক্ষা সবথেকে ভালো করার মূল মন্ত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইংরেজি এবং গণিত, এই দুইটা জায়গায় ভালো করা। যে চাকরি প্রত্যাশী ইংরেজি এবং গণিত এই দুইটা সাবজেক্টে কি করতে পারবেন, নিজেকে উন্নতভাবে, মানে নিজেকে উন্নতি দেখাইতে পারবেন, নিজেকে উন্নত করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, তার ক্ষেত্রে এই বাংলাদেশ ব্যাংকের এডি চাকরি পাওয়াটা কি হবে, অত্যন্ত সহজ হয়ে যাবে। এর জন্য আপনাদের করণীয় কি? এর জন্য করণীয় হচ্ছে বিগত বছরের বাংলাদেশ ব্যাংকের এডির যে প্রশ্নগুলো আছে, বিগত যত বছর ধরে এডির পরীক্ষা হয়েছে, সে 10টা হোক 20টা হোক, যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো আগে প্রশ্ন বিশ্লেষণ করবেন। বিশ্লেষণ বলতে কি বোঝায়? ধরেন আপনি, আচ্ছা
এবার খেয়াল করে দেখেন, আচ্ছা প্রিভিয়াস ব্যাংক কোশ্চেন থেকে কত পার্সেন্ট আসতে পারে, এটা আসলে বলা যায় না, যেহেতু বুঝতে পারতেছে যে সবসময় সময়ের সাথে তাল মিলে সাধারণত প্রশ্নগুলো আসে। কারণ 1 বছর আগে যে ধরনের প্রশ্ন আসছে এখনও তো সেই মানে প্রশ্ন নাও আসতে পারে, প্রশ্ন প্যাটার্ন চেঞ্জও হতে পারে। ঠিক আছে, চেঞ্জ বলতে কি প্রশ্নের ধরনটা একটু চেঞ্জ হতে পারে। টপিক ঠিক আছে, এখন কথাটা হচ্ছে যে বিগত সালে প্রশ্নগুলো পড়বেন কিভাবে। ধরেন আপনি শিক্ষাগত যোগ্যতা তো নর্মালি 4 বছর অনার্স, ন্যূনতম অনার্স থাকলে এখানে আবেদন করা যায়, কোনো সমস্যা নেই। এবার খেয়াল করে দেখেন যে বিগত বছরের প্রশ্নগুলো কেন পড়া জরুরি। ধরেন যে আপনি 2009 সালে বাংলাদেশ ব্যাংকের এডিতে পরীক্ষা হয়েছিল, সেই প্রশ্নটা আপনি নিলেন, 2012 সালে নিলেন, বা দেখা যায় বিগত 20 বছরে 20টা এডি পরীক্ষার আপনি প্রশ্ন নিলেন। নেওয়ার পরে আপনাদের যে ইয়েগুলো থাকবে, টপিকগুলো যে থাকবে, যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেই টপিকের নামগুলো আপনি লিখে ফেলেন। তাহলে খাতার মধ্যে যদি প্রত্যেকটা বাংলা কোন কোন টপিক থেকে আসছে, ইংরেজি প্রত্যেকটা সাবজেক্ট কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, সেই টপিকগুলো যদি আপনি লিখে ফেললে মোটামুটি আপনার একটা ধারণা হয়ে যাবে, যে বাংলাদেশ ব্যাংকের এডির হ্যাঁ মানে কি টপিক থেকে প্রশ্ন আসে, মোটামুটি একটা ধারণা হয়ে যাবে, এবং কোন টাইপের প্রশ্ন আসে। পাশাপাশি দেখা যাচ্ছে কোন কোন টপিক থেকে আসে এবং কোথায় কোথায় ভেরিয়েশনটা আসে, ম্যাথগুলো কীরকম আসে, এরকম একটা ধারণা কিন্তু হয়ে যাবে। সেই ধারণা নিয়েই মূলত আপনাদের প্রস্তুতিটা হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে ইংরেজি এবং গণিতে বাড়তি সময় দেওয়া, অর্থাৎ আপনি যদি 10 ঘন্টার প্রস্তুতি নেন তাহলে মোটামুটি মনে রাখতে হবে যে ইংলিশে 3 ঘন্টা এবং গণিতে 3 ঘন্টা, 6 ঘন্টা সময় দিতে হবে এখানেই। আর বাকি যে 4 ঘন্টা আছে এখানে বাংলা, সাধারণ জ্ঞান যেটা আছে, জিকে আছে, এরপর যেটা হলো আইসিটি, এগুলোতে আপনি সময় দিয়ে দিলেন বাকি 4 ঘন্টা। তাহলে আপনাকে ইংরেজি এবং গণিতেই বেশি সময়টা আপনাকে ব্যয় করতে হবে। এরপর দেখেন, তাই না, যদি আপনি এই দুইটা বিষয়ে যদি সমন্বয় সাধন করতে পারেন, একটা হচ্ছে কি ইংরেজি গণিতে প্রাধান্য দেওয়া, আর একটা বিষয় হলো কি যে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করা, এই টপিকগুলোর উপরে যদি আপনি কি জোর দিতে পারেন তাহলে আশা করা যায় হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আপনাদের বিষয়গুলো। এখন যেটা হচ্ছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে এবং অল্প সময় যেন প্রস্তুতি আপনি নিতে পারেন, সেই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনাকে টার্গেট রাখতে হবে যে কি বেসিকটা ক্লিয়ার করে পড়াশোনা করা। অনেকে আমরা বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করি না, তাই না। বেসিকটা ক্লিয়ার করে যদি আপনি পড়াশোনাটা করতে পারেন, আগামী কয়েকদিন যদি প্রিপারেশনটা নিতে পারেন। এবং আরেকটা বিষয় যে আমাদের ভিতর বেশি বেশি বই পড়ার একটা টেন্ডেন্সি আছে, বেশি বেশি বই পড়ার দরকার নেই, আপনি মানসম্মত অল্প কিছু বই আপনি পড়াশোনা করলে কিন্তু হয়ে যায়। আর এছাড়া হচ্ছে যে প্রত্যেকটা টপিক যদি আপনি ক্লিয়ার করে পড়েন এবং নির্দিষ্ট ভালো মানের কোনো বই দেখে যদি আপনি পড়াশোনা করেন তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলেই আপনার প্রিপারেশনটা হয়ে যাবে। এরপর দেখেন, এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি ফোকাস রাইটিং এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা দেখতে হবে যে রাইটিং টেকনিক্স এগুলো থাকবে, তারপরে ইজি রাইটিং যে এবং ফোকাস রাইটিং যেটা আছে, আর্গুমেন্ট রাইটিং যে টপিকটা আছে, ট্রান্সলেশন যেটা আছে, প্রিসাইজ অ্যান্ড সামারি আছে, রিডিং কম্প্রিহেনশন আছে, লেটার এবং রিপোর্ট যে রাইটিং আছে, এবং কি ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল টেকনোলজিস যে টপিকগুলো যে আছে, এই যে টপিকগুলো যে আছে এই টপিকগুলো কিন্তু আপনাদের প্রস্তুতিতে সহায়ক। তার মানে দেখেন আজকে যে আমি আপনাদের কাছে টপিক দিলাম যে বাংলাদেশ ব্যাংকের এডিতে কোন কোন টপিকে পড়তে হবে, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে আপনি কোন কোন টপিকগুলো আপনাকে জোর দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে টপিকগুলো, বিশেষ করে রাইটিং টেকনিক্স আপনাকে অবলম্বন করতে হবে। মানে আপনাকে যে আপনি যে কোনো কিছু লিখতে যান ইংলিশে, এই যে টেকনিকগুলো যে আছে এই টেকনিকগুলোকে আয়ত্ত করতে হবে। এছাড়া দেখা যায় কি ফোকাস বা ইজি রাইটিং যেটা আছে এগুলোর উপর আপনাকে ভর দিতে হবে। আর্গুমেন্ট রাইটিং যেটা আছে এটা কীভাবে লিখতে হয়, ট্রান্সলেশনগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রিসাইজ সামারি রাইটিং, রিডিং কম্প্রিহেনশন আছে, এগুলোর প্রতিও আপনাদের কি রাখতে হবে, নজরটা রাখতে হবে।